প্রিয় দর্শক, ডায়েট খুবই ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট এবং আমার খুব ভীষণ প্রিয়। আমি যদি বলি যে প্রত্যেক দিনের যে সুস্বাস্থ্য সেটার জন্য কিন্তু ডায়েট অনেক বেশি জরুরি একটা বিষয়। আর যখন মানুষ অসুস্থ হয়ে যায় তখন তো কথাই নেই যে এই সঠিক ডায়েটটা কীরকম হওয়া উচিত, সেটা আসলে মেনটেন করে চলা উচিত কিনা, কতটুকু মেনটেন করা উচিত সবই আমাদের জানা উচিত। তাই আজকে স্বাস্থ্য সুরক্ষায় ডায়েটের ভূমিকা এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো আজগর আলী হাসপাতাল স্বাস্থ্য কথায়। আমি ডক্টর শ্রাবণা তৌহিদা আছি এবং আমার সাথে আছেন শায়লা সাবরিন, চিফ ডায়েটিশিয়ান, আজগর আলী হাসপাতাল। দর্শক, আপনারা কিন্তু তাকে প্রশ্ন করতে পারেন অনুষ্ঠান চলাকালীন সময়ে এবং যে নাম্বারগুলোতে ফোন করে প্রশ্নগুলো করবেন তা হচ্ছে 83325098, 83322754। চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আমি অনেক ভালো আছি। আর বলেছি যে আজকের টপিকটা আমার খুব প্রিয়। মানে ডায়েটের সবকিছু আমার জানতে খুব ইচ্ছে করে, বিকজ আমাদের সবাই জানে যে নাওয়েডে সুস্বাস্থ্য বা স্বাস্থ্যের আসলে সঠিক জায়গাটা কোনটা এটা আমরা অনেকেই জানি না। তো সুস্বাস্থ্যের জন্য সঠিক ডায়েট এটা আসলে কতটুকু জরুরি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। প্রথমেই আমি বলতে চাচ্ছি যে ডায়েট বলতে আসলে আমরা কি বুঝি এ সম্পর্কে একটু ধারণা দিতে চাই। সবার হচ্ছে আমাদের একটা ভ্রান্ত ধারণা নিয়ে চলি যে ডায়েট শব্দটা মানেই হচ্ছে যে আমি ওজন কমানোর জন্য ডায়েট করছি। রাইট। মানে এটাই আমরা সাধারণত সবাই বুঝে থাকি যারা আমরা খুব এই বিষয়ে পারদর্শী না। তো তখন যেটা থাকে যে আমাদের কাছে যখন পেশেন্ট আসে ডায়েট মানেই হচ্ছে তাকে ওজন কমাতে হবে। কিন্তু ডায়েট সোজা ভাষায় হচ্ছে এর বাংলা যেটা আমি বলবো যে পথ্য। কিন্তু থেরাপিউটিক ডায়েট মানে একটা ক্লিনিক্যাল কন্ডিশনের জন্য কিন্তু তার পথ্যটা একটা ইন্ডিভিজুয়াল হবে। এখন ডায়েট কি সবার জন্য প্রযোজ্য কি প্রযোজ্য নয় এটাও একটা বিষয়। ডায়েট আসলে সবার জন্য অবশ্যই প্রযোজ্য এবং এটা ইউনিক অ্যান্ড ইন্ডিভিজুয়াল। মানে একজন যে ব্যক্তি তার কিন্তু শারীরিক কন্ডিশন, সে মেল না ফিমেল সব কিছুর উপর ডিপেন্ড করেই কিন্তু তার ইন্ডিভিজুয়াল একটা ডায়েট প্ল্যান বা তার জন্য সেই ডায়েটটা প্রযোজ্য। এখন লাইফের যে বিভিন্ন সাইকেলগুলো আছে আমাদের, প্রথমেই যদি আমি বলি যে একটা শিশুর কথা, যখন একজন ফিমেল প্রেগন্যান্ট হন তো তখন কিন্তু তার প্রেগন্যান্সিতে ফুল প্রেগনেন্সি টার্মটায় তার হেলথ কন্ডিশন প্লাস তার গর্ভস্থ শিশুটার বেড়ে ওঠার জন্য কিন্তু ডায়েটের ভূমিকা এখানে খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে যখন আফটার ডেলিভারি সে ল্যাকটেশন সময়টা পার করেন সেই সময় কিন্তু তার ব্রেস্ট ফিডিংয়ের জন্য কিন্তু ডায়েটটা গুরুত্বপূর্ণ এবং এই শিশুটা যখন 6 মাস বয়সে ব্রেস্ট ফিডের পাশাপাশি যখন উইনিং প্র্যাকটিসে যাচ্ছে তখন কিন্তু তার জন্য ডায়েটটা আরও বেশি ইম্পর্ট্যান্ট। এইভাবে যখন আমি লাইফের সাইকেলগুলোতে যাচ্ছি, ইনফ্যান্সি থেকে যখন আমাদের অ্যাডোলেসেন্ট সময়টা যাচ্ছে বাচ্চাদের, তখনও কিন্তু তার ওই কৈশোর বয়সটাকে ফুলফিলভাবে ডেভেলপমেন্টের জন্য এবং নিউট্রিশনের যে রিকোয়ারমেন্টগুলো, ইন্ডিভিজুয়াল কিছু নিউট্রিয়েন্টের যে রিকোয়ারমেন্ট সেগুলো তার জন্য খুব ইম্পর্ট্যান্ট। এর পরের ফেজগুলো যদি আমি আসি যে একজন অ্যাডাল্ট, তার জন্য তার বয়স উচ্চতা অনুযায়ী তার জন্য কিন্তু তার ডায়েট প্ল্যান বা তার পথ্য ব্যবস্থাপনাটাও ইম্পর্ট্যান্ট। এরপর যখন আমাদের বয়স বাড়ার সাথে সাথে কিন্তু কোমরবিডিটিসের একটা ঝুঁকি অনেকখানি বেড়ে যায়, যেটার অনেকাংশে কিন্তু ডিপেন্ড করে যে তার ফুড হ্যাবিট বা তার ডায়েটের উপরে। তার ডায়েট যদি তার বয়স অনুপাতে অ্যাপ্রোপ্রিয়েট না হয় তাহলে কিন্তু এই কোমরবিডিটিসের ঝুঁকিগুলো অনেকখানি বেড়ে যায়। এরপরে সেই কোমরবিডিটিসের মধ্যেই যদি আমি বলি যে ডায়াবেটিস, হাইপারটেনশন, কিডনি ডিজিজ, এগুলোর জন্য কিন্তু ইন্ডিভিজুয়ালি ডিজিজ ওয়াইজ কিন্তু আমরা থেরাপিউটিক ডায়েট মেনটেন করি। তো আপনি চিন্তা করে দেখেন যে এর পরবর্তীতে যখন বার্ধক্য সময়টা আমাদের পার করতে হয় তখন কিন্তু সেই সময়টাতেও জেরিয়াট্রিক নিউট্রিশনটা অনেক ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়। তো ফুল সাইকেলে কিন্তু আমার লাইফ সাইকেলটাকে কিন্তু আমাকে পুরো সময়টাই কিন্তু ডায়েটটা সবার জন্য ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানেই যদি কোনো একটা ইমব্যালেন্স তৈরি হয় তখন কিন্তু সে কোনো না কোনো একটা ডিজিজের সম্মুখীন হতে পারে অথবা তার কোনো একটা ম্যালনিউট্রিশনের উৎপত্তি হতে পারে। এক্স্যাক্টলি। এবং তখনই দেখা যায় যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো চোখে পড়ে। অ্যাকচুয়ালি আমরা দেখি আমাদের চারপাশের মানুষগুলোকে, তারা আসলে কোনো যখন সমস্যার মুখোমুখি হয় তখন তারা ডায়েটিশিয়ানের কাছে যাচ্ছে বা তখন সেই বিষয়টা নিয়ে একটু ওয়ারিড হচ্ছে। বাট বিফোর দ্যাট যখন আমাদের হওয়া উচিত এটা নিয়ে সচেতনতা এবং সব কিছু, সেই সময়টা মনে হয় আমরা একটু কেয়ারলেস থাকি। সো দ্যাট আমরা আজকে কথা বলছি এটা নিয়ে। আমি একটু স্পেসিফিকভাবে জানতে চাই যে নাও এ ডেজ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশে
আসে, ডেঙ্গু সিজন চলছে এবং ঢাকা মেডিকেল কলেজে যেহেতু আমি কাজ করি সেখানে ডেঙ্গু রোগীদের জন্য বেডই পাওয়া যাচ্ছে না, এরকম একটা অবস্থা। তো ডেঙ্গু রোগীদের জন্য আমরা জানি যে ডায়েট চার্টটা খুবই স্পেসিফিক হতে হয় এবং তাদেরকে আসলে ডায়েটের একটা নির্দিষ্ট জায়গায় খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হয়। সেই বিষয়ে কি আপনি কিছু বলবেন? জি অবশ্যই, যে বর্তমানে আমরা যদি আমাদের হসপিটাল প্র্যাকটিসের কথাও বলি তাহলে কিন্তু আমাদের হসপিটালে কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত পেশেন্টের সংখ্যা কিন্তু বর্তমানে কোভিডের চেয়ে বেশি। রাইট। তো সেক্ষেত্রে যেটা, যে এই ক্ষেত্রে আমরা এই বছর যে পেশেন্টগুলো পাচ্ছি, তো তাদের ক্ষেত্রে যেটা আমরা ফলো করছি, প্রিভিয়াসলি কিন্তু আমরা সবাই মোটামুটি এখন সোশ্যাল মিডিয়া থ্রুতে বলেন বা ইন্টারনেটের থ্রুতে বলেন, আমরা সাধারণ যে গাইডলাইনগুলো সেটা আমরা জানি যে এই সময় প্লেন্টি অফ ওরাল ফ্লুইড বা পর্যাপ্ত পরিমাণে শরীরে ফ্লুইডের গ্রহণযোগ্যতা থাকতে হবে। তো যখন একটা পেশেন্ট হসপিটালে অ্যাডমিটেড থাকে তখন তো সে আইভি ফ্লুইডে পাচ্ছি, তার পাশাপাশি কিন্তু তার অ্যাডমিটেড সময়ে ফুল প্ল্যানে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ ফ্লুইড জাতীয় ডায়েট প্ল্যানটা মেনটেন করি। এই ফ্লুইড জাতীয় খাবারের মধ্যে কিন্তু স্যুপ হতে পারে, জুস হতে পারে, ডাবের পানি হতে পারে, বা এরকম লিকুইড কিছু, সেমি লিকুইড কিছু খাবার, এই জাতীয় খাবার কিন্তু আমরা পেশেন্টদেরকে প্রোভাইড করে থাকি। ইভেন যারা বাসাতেও আছে তারাও কিন্তু তাদের টোটাল প্ল্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি, সেটা 2 থেকে 3 লিটার বা কারো কারো ক্ষেত্রে কিন্তু তার চেয়ে বেশিও হতে পারে। তবে এইবার আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে কিছু পেশেন্টের ক্ষেত্রে কিন্তু ফ্লুইডের রেস্ট্রিকশনও থাকছে। এক্স্যাক্টলি। তার কিছু ফিজিওলজিক্যাল কন্ডিশন অনুযায়ী বা কিছু ওয়ার্নিং সাইন কিন্তু কিছু ফ্লুইডের রেস্ট্রিকশন থাকছে। ফ্লুইডের রেস্ট্রিকশন নিয়ে কথা বলবো, মানে ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে। তার আগে একটা ফোন এসেছে, ফোনটা নিতে চাই। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রোকসানা নিকুঞ্জ থেকে বলছি। আমার বয়স 50+। আমার মনোপজ হয়ে গেছে আর আমি আমার থাইরয়েডের প্রবলেম আছে। এই আচ্ছা, আমি অবস্থায় আমি কি আপনার ধরনের কথা ডায়েটে একটু যেতে বুঝতে পারি পারছি যদি না, একটু পরামর্শ সরি। দিতেন। আমি আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি আর একটু যদি জোরে কথা বলতেন। হ্যালো, আমি রোকসানা নিকুঞ্জ থেকে বলছি। আই থিংক আমাদের স্টুডিওতে আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, সো হ্যালো, 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 হ্যাঁ আপনি একটু যে এখন কথা বলুন। হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যালো, হয়তো হ্যালো। ফোনটা কেটে গিয়েছে, মানে এরকম যান্ত্রিক ত্রুটির কারণে আসলে দুঃখিত বলছি দর্শককে। আবারও হয়তো আমরা কানেক্ট করব, তার সাথে কথা বলবো। আমরা কথা বলছিলাম ডেঙ্গু রোগীদের যে ফ্লুইড রেস্ট্রিকশনের কথা আপনি বলছিলেন, সেক্ষেত্রে আসলে ডায়েটিশিয়ানই তো একজন থাকতে হবে, তাকে আসলে কতটুকু ফ্লুইড দিতে হবে বা ডক্টরদের ডিসিশনও হবে এটা এক্ষেত্রে? বেসিক্যালি ডক্টরাই ডিসিশন দেন তাদের ফিজিক্যাল কন্ডিশন ওয়াইজ, তাদের ইউরিন ইনপুট আউটপুট এবং আইভিতে কত ফ্লুইড পাচ্ছে, এটা সব কিছু করে বিবেচনা করে যদি রেস্ট্রিকশন থাকে তখন আমরা সেই প্ল্যান ওয়াইজ আমরা পেশেন্টদেরকে ডায়েটটা সাজেস্ট করে থাকি। তবে এখানে আমি একটু বলতে চাই যে ডিহাইড্রেশনটাকে অবশ্যই আমাদেরকে প্রিভেন্ট করতে হবে এবং শরীরের তাপমাত্রা বাড়ার সাথে সাথে কিন্তু আমার ক্যালোরির চাহিদাটা বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা এই সময় একটু হাই ক্যালোরি ফুড বা ডায়েটটা আমরা একটু মেনটেন করার প্রেফার করি। তবে এবার আমরা যেটা দেখছি যে অ্যাডাল্টের তুলনায় বাচ্চারা বেশি কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে এবং আমরা বড়রাই জ্বর হলে কিছু খেতে পাই না, সেখানে বাচ্চারা কিন্তু তাদের ফুড ইনটেক কিন্তু অনেক কমে যায়। তো এই ক্ষেত্রে অবশ্যই পেশেন্টের প্রেফারেন্সের কথা একটু চিন্তা করতে হয় এবং স্মল অ্যামাউন্ট বাট রিচ ইন ক্যালোরি এবং প্রোটিন, এই দুইটা বিষয়ের কথা আমাদেরকে একটু তার ফুল মিল প্ল্যানে মেনটেন করতে হয়। সেক্ষেত্রে যদি হাই প্রোটিন বা হাই ক্যালোরির কথা যদি আমরা বলে থাকি তাহলে কিন্তু একটা স্যুপ বা ডেজার্ট আইটেমের মধ্যে হতে পারে পুডিং, এ জাতীয় খাবার কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমার প্রোটিন এবং ক্যালোরি যথেষ্ট পরিমাণে কিন্তু আমার শরীরে দিতে ইনটেক পারছে। করতে হবে, তো হ্যাঁ। সে ধরনের খাদ্যাভ্যাস যদি আমাদের থাকে, এর পাশাপাশি যেটা যে অনেক সময় দেখা যায় যে হেমোরেজিক ডেঙ্গুর কারণে কিন্তু আমরা এই সময় সফট ফুডটা একটু প্রেফার করি, এমন কোনো কিছু সে যেন ইনটেক না করে যেটা তার গাম ব্লিডিংয়ের সম্ভাবনা থাকতে পারে, এই বিষয়গুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হয়। তো বাসায় যারা আছেন তাদের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে তারা পর্যাপ্ত পরিমাণ পানি তাদের সারাদিনের খাদ্য তালিকায় রাখবেন। শুধু যে স্যুপ জুস তা না, প্লেন ওয়াটারটাও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড। এর পাশাপাশি যদি একটু হাই প্রোটিন হাই ক্যালোরি ফুড ইনটেক করে এবং সেটা যদি সফট ওয়েতে হয় তাহলে কিন্তু সহজেই এই সিচুয়েশনটা রিকভারি করতে পারবেন। এক্স্যাক্টলি। সো ডেঙ্গু রোগীদের কথা শুনলাম। আমি আরেকটু, মানে আমরা দেখেছি যে কোভিডের কারণে পোস্ট কোভিড সিমটমস অনেক অনেক ধরনের হয়ে থাকে। তার মধ্যে যারা কোভিডে আসলে ভুগেছিলেন বা আক্রান্ত হয়েছিলেন তাদের জন্য ডায়েট প্ল্যানটা কেমন হওয়া উচিত? আচ্ছা,
এখন হচ্ছে প্রায় আমরা 1.5 ইয়ার হয়ে গেল যে আমরা কোভিডের সাথে পরিচিত। তো এখন আমরা যে পেশেন্টগুলো পাই তারা কিছু কমপ্লিকেসি নিয়ে আসেন, তার মধ্যে ড্রাগ ইনডিউসড ডায়াবেটিস যেটা বা আইজিটি, কারো কারো ক্ষেত্রে আইজিটিও ডেভেলপ করছে। এই প্রবলেমগুলোর ক্ষেত্রে এখন একটা সমস্যা নিয়ে কিন্তু আসে না, কারো কখনো এমনও ছিল যে কখনো তার র্যাশের প্রবলেম ছিল না, অ্যালার্জির প্রবলেম ছিল না, কিন্তু তার এখন সে বিষয়গুলো ডেভেলপ করেছে। অনেক সময় এটাও দেখা যায় যে তার ব্লাড সুগারের কারণে কিন্তু তার কিডনি এবং তার হাইপারটেনসিভটাও কিন্তু ডেভেলপ করেছে। তো এটা আসলে ডিপেন্ড করে যে পেশেন্টের প্রিভিয়াস হিস্ট্রি কী ছিল এবং বর্তমানে কারেন্ট হিস্ট্রি কী। তো এটা আমি আগেও যেটা বললাম যে ইন্ডিভিজুয়াল, তো তার কারেন্ট যে কন্ডিশনটা, তার বিভিন্ন যে ব্লাডের প্যারামিটার আমাদের একটু চেক করতে হয় যে হ্যাঁ ঠিক আছে, তার লিভার ফাংশন বা তার আদার যে লিপিড প্রোফাইল এবং ব্লাড সুগারের কী অবস্থা। এর পাশাপাশি যেটা সেটা হচ্ছে ওজনটা খুবই ইম্পর্ট্যান্ট, কেননা এই কোভিডের পুরা সময়টাই কিন্তু আমরা অলমোস্ট লকডাউন সিচুয়েশনেই কাটিয়েছি। জাস্ট বিগত কয়েক মাস ধরে আমরা একটু নিজেদের কর্মক্ষেত্রের সাথে ইনভলভমেন্টে যাচ্ছি। তো সেক্ষেত্রে কিন্তু অনেকেই কিন্তু যারা কোভিডে আক্রান্তও হয়েছিলেন তারাও কিন্তু ওজন বেড়েছে তাদের। তো সেক্ষেত্রে এর পাশাপাশি তাদের ওজনটাও নিয়ন্ত্রণের জন্য আমরা সাজেস্ট করে থাকি। আচ্ছা, সো আমরা যেহেতু কোভিড নিয়েই কথা বলছি এবং এখন আমরা কিছুটা হলেও মুভমেন্ট করছি বা বাচ্চারা স্কুলে যাচ্ছে, বাচ্চাদের অনেক দিন ধরে বাসায় থাকার কারণে তাদের আসলে খেলাধুলা এবং অন্যান্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিস তেমন একটা হয়নি বলা যায়। তো তারাও কিন্তু ওয়েট গেইন করেছে, স্কুলে যাচ্ছে, তারপরও তাদের ডায়েট চার্টটা এই মুহূর্তে কেমন হওয়া উচিত? আচ্ছা, বর্তমানে আমরা আমাদের ওপিডিতে এই প্রবলেমটা একটু আসলে বেশি ফেস করছি যে মায়েরা বাচ্চাদেরকে নিয়ে আসছেন, বাচ্চারা ওয়েট গেইন করেছে। এতদিন প্যারেন্টসরা সেভাবে খেয়াল করেন নাই, কিন্তু যেই স্কুল শুরু হয়েছে এই জিনিসটা কিন্তু তারা খুব ভালো মতো খেয়াল করছে। তো এক্ষেত্রে যেটা হয়েছে যে স্কুলে কিন্তু একটা বাচ্চা যখন যায় তার কিন্তু একটা অ্যাক্টিভিটিসের ক্লাস থাকে, অ্যাটলিস্ট সব স্কুলে কিন্তু অলমোস্ট পিটি ক্লাসটা হয়, আর না হলেও খেলাধুলার আলাদা একটা ক্লাস থাকে, যেটা কিন্তু অনলাইন ক্লাসে সেই অবস্থাটা নেই। আর একটা যেটা ব্যাপার যে যখন বাসায় সবাই মিলে থাকা হয় তো নতুন নতুন ফুড আইটেম কিন্তু বাসায় প্র্যাকটিস করা হয়, অথবা অ্যাপসের মাধ্যমে কিন্তু ফুড ইনটেক প্যাটার্নটা আমাদের ফিউশনের দিকেই চলে গিয়েছে বলা যায়। তো সেক্ষেত্রে আমি যারা প্যারেন্টস আছে তাদের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে বাচ্চাদেরকে আসলে আপনি যে পরিবেশটা দিবেন সে কিন্তু সেটাই অ্যাডপ্ট করবে। ফ্যামিলি এনভায়রনমেন্টটা আমাদের এখন অবশ্যই একটু চেঞ্জ করা উচিত, কেননা সবসময় কোভিডের শুরু থেকে আমরা বলে আসছি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য, যেটা আমাদের ইমিউন সিস্টেমটা ডেভেলপ বা প্রপারলি যদি বুস্ট আপ হয় তাহলে কিন্তু আমরা এই সিচুয়েশনটাকে অনেকটাই ওভারকাম করতে পারবো। তো সেক্ষেত্রে বাচ্চাদের যেহেতু ওজন বাড়ছে, রুটিন লাইফে তাদেরকে অবশ্যই আবার ফিরিয়ে আনতে হবে। স্কুল নেই তার মানে এই না যে আমি 9:30 10টার সময় ঘুম থেকে উঠবো এবং আমার ব্রেকফাস্টটা আমি ব্রাঞ্চ হিসেবে ইনটেক করব। তো আলটিমেটলি যেটা হয় যে তাদের ফুড সাইকেলটাও কিন্তু, ডায়েট সাইকেলটাও কিন্তু তাদের পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। এটা রুটিন লাইফের মধ্যে নিয়ে আসা এবং অবশ্যই ফ্যামিলিতে এক্সারসাইজ করার প্র্যাকটিস বাচ্চাদেরকে করানো। আলটিমেটলি প্যারেন্টসরা যদি এক্সারসাইজের প্র্যাকটিসের মধ্যে থাকে তাহলে কিন্তু বাচ্চারা তাদের দেখে কিন্তু এইটা শিখবে। তবে এখানে যেটা যে অনেক সময় প্যারেন্টসরা এটা বলে থাকেন যে আমি চাই না আমার বাচ্চা বাইরে আউটডোর কোনো অ্যাক্টিভিটিস করুক। তো সেক্ষেত্রে বাসাতেই কিন্তু ইনডোর অ্যাক্টিভিটিস করতে পারে, হতে পারে সেটা স্কিপিং, হতে পারে সেটা ছাদের কোনো একটা বড় জায়গাতে বাসার আরও যারা সিবলিংস আছে অথবা যারা ছোট বাচ্চা আছে তারা যে ইনডোর গেমগুলো আছে, হতে পারে সেটা ব্যাডমিন্টন, ক্রিকেট, এই ধরনের খেলাধুলার মধ্যে যদি তারা থাকে, কিছু ইয়োগা প্র্যাকটিস যদি করে বড়দের সাথে সাথে, তারপর হচ্ছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো যদি করে, এতেও কিন্তু তাদের অ্যাক্টিভিটিসগুলো হয়ে থাকে। কারণ স্কুলে যে পিটি ক্লাসগুলো হয় সেই ধরনের অ্যাক্টিভিটিসের মধ্যে যদি তারা এখন আবার ইনভলভমেন্টে যায় তাহলে এই অ্যাক্টিভিটিসগুলোর থ্রুতে তারা কিন্তু ওয়েট রিডিউস করতে পারে। আর একটা বিষয় যেটা যে ফুড চেইনের মধ্যে অবশ্যই ফাস্ট ফুড বা যে জাঙ্ক ফুডগুলো তাদের ইনটেকের ধরনের মধ্যে পড়ে গেছে এগুলো তাদেরকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। ফুড এনজয়ের জন্য মাসে 1-2 দিন এনাফ, কিন্তু আজকে আমি একটা পিৎজা অর্ডার করলাম, কালকে আমার বাচ্চা ডিমান্ড করলো একটা পেস্ট্রি, এইটা যেন রেগুলার ফুড হ্যাবিটের মধ্যে না পড়ে, এই বিষয়টা আসলে প্যারেন্টসকেই খেয়াল রাখতে হবে। এক্স্যাক্টলি, জাঙ্ক ফুড বা যে কোনো ধরনের এই যে এরকম হাই ক্যালোরি যুক্ত ফুড, যেটা আমরা ফ্রাইড ফুড বলে থাকি, বাইরে থেকে যেগুলো অর্ডার করে ম্যাক্সিমাম টাইম বাসায় আমরা নিয়ে এসে খাই বা এরকম বাচ্চাদের আবদার থাকে, এটা আসলে সবারই মনে হয় অ্যাভয়েড করা উচিত। যাই হোক, এই বিষয় নিয়ে আরও কথা বলবো, মানে ফুল ডায়েট নিয়েই কথা বলবো আরও অনেক বেশি, একটা ব্রেক থেকে ফিরে এসে।
প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরেই। সাথে ছিলেন, আশা করব সাথে থাকবেন। ওয়েলকাম ব্যাক। আমরা কথা বলছিলাম স্বাস্থ্য সুরক্ষা ডায়েট নিয়ে। আমার সাথে ছিলেন এবং এখনও আছেন শায়লা সাবরিন, চিফ ডায়েটিশিয়ান, আজগর আলী হাসপাতাল। এবং আমরা কথা বলছি আজগর আলী হাসপাতাল স্বাস্থ্য কথা। দর্শক, আপনারা কিন্তু আমাদেরকে ফোন করতে পারেন। বাচ্চাদের ডায়েট নিয়ে শুনলাম যে এই সময়টায় বাচ্চাদের ডায়েটটা কীরকম হওয়া উচিত। যারা একটু ওয়েট গেইন করেছে বা স্কুলে এখন যাচ্ছে, এখন হয়তোবা তাদের সেই জায়গাটায় সামঞ্জস্যতা একটু হলেও বেটার হবে, যেহেতু স্কুল গোয়িং তারা এখন। বাট নাওয়েডেজ আরও একটা জিনিস আমরা দেখছি যে ডায়াবেটিস, হাইপারটেনশন এগুলো তো খুবই কমন আমাদের চারপাশে। সেই সাথে ফ্যাটি লিভার ডিজিজ, এবং সেটা নিয়েও কিন্তু এখন মানুষ অনেক বেশি কনসার্ন, বিকজ ফ্যাটি লিভার ডিজিজের আমরা জানি যে নেক্সট স্টেজগুলো খুবই ভয়ঙ্কর। তো সেক্ষেত্রেও ডায়েটটা খুব ইম্পর্টেন্ট হয়ে থাকে। তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? ধন্যবাদ। ফ্যাটি লিভারের সাধারণত আমরা দুটা ধরন জানি, সেটা হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার অ্যান্ড নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। তো আমাদের দেশে সাধারণত আমরা অ্যালকোহলিক ফ্যাটি লিভার অনেক কম সংখ্যক পেয়ে থাকি, ম্যাক্সিমামই হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। তো এক্ষেত্রে যেটা হয়ে থাকে যে যখন নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারে পেশেন্টের লিভার কন্ডিশন ডিটেক্ট হয় যে ফ্যাটি লিভার গ্রেড 1 অথবা গ্রেড 2 অথবা গ্রেড 3, কারণ আপনি যেটা বললেন যে এর পরের গ্রেডগুলো কিন্তু আরও বেশি ডেঞ্জারাস এবং সেখান থেকে আসলে কাম ব্যাক করার চান্সেস খুবই কম। তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কাছে পেশেন্ট আসে ফ্যাটি লিভার গ্রেড 1 গ্রেড 2 নিয়ে। 3ও আমরা পাই যে না তা না। এক্ষেত্রে ডায়েটের ভূমিকা অবশ্যই ইম্পর্টেন্ট। যখনই এ ধরনের পেশেন্ট ডিটেক্টেড হয়, আমাদের হসপিটালে যারা কনসালটেন্ট রয়েছেন তারা অবশ্যই একটা খুব ইম্পর্টেন্স দেয় ডায়েটের উপরে এবং রেফার করে কিন্তু ডিরেক্টলি ডায়েটিশিয়ানের কাছে যে আপনার মেডিকেশনের পাশাপাশি কিন্তু আপনার ডায়েট প্ল্যানটা মেনটেন করা খুবই দরকার। এবং ডায়েট প্ল্যানের মধ্যে কিন্তু অবশ্যই তাকে তার নিউট্রিয়েন্টের পাশাপাশি ওয়েটটা কিন্তু লস করতে অবশ্যই হবে। এক্ষেত্রে যেটা দেখা যায় যে বিভিন্ন গবেষণায় যেটা দেখা গেছে যে তার যে কারেন্ট ওয়েট আছে সেখান থেকে 5 থেকে 7% ক্ষেত্র বিশেষে 10%ও যদি ওয়েট রিডিউস করতে পারে, তাহলে কিন্তু ফ্যাটি লিভারের গ্রেডগুলো অনেকখানি নিচের দিকে নেমে আসে। এর পাশাপাশি ফুড হ্যাবিটের মধ্যে সাধারণত ফ্যাট জাতীয় খাবার এবং যেটা আমরা সিম্পল সুগার বা ট্রান্স ফ্যাট ইনটেক করছি যেগুলো, এ ধরনের খাবারের মডিফাই কাট ডাউনটা থাকতে হবে। অবশ্যই ফাইবার কন্টেনিং ফুড মেনটেন করতে হবে, এটার পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ফুডটা মেনটেন করতে হবে। তার পাশাপাশি ভিটামিন ই জাতীয় খাবার যদি আমরা ফুড ইনটেক করি, তাহলে কিন্তু অনেকটাই ফ্যাটি লিভারের গ্রেডগুলো থেকে কিন্তু আমরা নিচের দিকে নেমে আসতে পারবো। তবে লাইফস্টাইলটাকে কিন্তু তাকে চেঞ্জ করতে হবে। সাধারণত যাদেরই আমরা ফ্যাটি লিভারের প্রবলেম পাচ্ছি তারা কিন্তু ম্যাক্সিমামই সেডেন্টারি লাইফ লিড করে। তো অ্যাক্টিভ লাইফটা একটু মেনটেন করতে হবে। ডেইলি ওয়ার্কআউট মোস্ট ইম্পর্ট্যান্ট। ওয়েট রিডাকশনের ক্ষেত্রে কিন্তু শুধু ডায়েট প্ল্যানের উপর ডিপেন্ড করে এটা করাটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। একই সাথে যদি দুটা বিষয় একটু মেনটেন করা যায়, যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং এর পাশাপাশি যদি একটা হেলদি প্ল্যান মেনটেন করা যায়, ডায়েট প্ল্যান, সেক্ষেত্রে কিন্তু ফ্যাটি লিভারটা থেকে পেশেন্ট যারা আমরা পাচ্ছি তারা অনেকটাই রিকভারি করতে পারবেন। আচ্ছা, আমরা কথা বলছিলাম ফ্যাটি লিভার নিয়ে, আর ফ্যাটি লিভার বলেছি যে এখন অনেক বেশি আমরা পাচ্ছি। তো ফ্যাটি লিভার নিয়ে আমি আরও কথা বলতে চাই, কিন্তু এই মুহূর্তে আরেকটি ফোন এসেছে, ফোনটা নিতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছিলাম। আপু, আমার অ্যালার্জির প্রবলেম রয়েছে। ডাক্তারের বিষয়টা আমাদের কতটুকু কিভাবে মেনে চলতে হবে, ডাক্তারের কাছ থেকে আমি পরামর্শ। আপনি শুরুতে কি বললেন যে আপনার কি সমস্যা? অ্যালার্জির প্রবলেম রয়েছে। আচ্ছা 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 আচ্ছা, তাই ভুগে থাকি। অ্যালার্জি প্রবলেম, এবং তার ডায়েটটা কিরকম হওয়া উচিত? আচ্ছা, উনি মেনশন, আমি একটু জানতে চাচ্ছি আপনার কি ডাস্ট অ্যালার্জি নাকি ফুড অ্যালার্জি? ফুড অ্যালার্জি মনে হচ্ছে। আসলে অ্যালার্জিটা আমার ফুড অ্যালার্জি থেকেই বোঝা যায়। আচ্ছা বিভিন্ন খাবারের ক্ষেত্রে আচ্ছা, এটা আছে। ঠিক আছে। তো আপনি একটু যদি এই বিষয়ে পরামর্শ দিতেন উপকৃত হতাম। ঠিক আছে, ধন্যবাদ দর্শক আপনাকে প্রশ্ন করার জন্য। সাধারণত যে ওনার যে খাবারগুলো, যেটা আমরা হাইপার অ্যালার্জেটিক ফুড যেগুলো রয়েছে, যেমন এটা আসলে এক একজনের ক্ষেত্রে অ্যালার্জেটিক রিয়াকশনটা এক এক রকম হতে পারে। কারো দেখা যায় যে ডিমে নেই, কিন্তু আর একজনের কিন্তু ডিমেও ফুড অ্যালার্জি প্রবলেম হচ্ছে। তো যে খাবারগুলো সাধারণত হাইপার অ্যালার্জেটিক হিসেবে আমরা মেনটেন করি, যেমন
ইলিশ মাছ হতে পারে, গরুর মাংস হতে পারে, চিংড়ি। চিংড়ি হতে পারে, পুঁই শাক, বেগুন, মিষ্টি কুমড়া, এ জাতীয় হাইপার অ্যালার্জেটিক ফুডগুলো উনি ওনার খাদ্য তালিকা থেকে অ্যাভয়েড করবে। এর পাশাপাশি যদি ওনার আরও কোনো খাবারে মনে হয় যে হ্যাঁ ঠিক আছে এগুলো খেলে ওনার প্রবলেম হচ্ছে, তাহলে সেগুলো উনি ওনার খাদ্য তালিকা থেকে অ্যাভয়েড করবেন। এক্স্যাক্টলি, যাদের আসলে অ্যালার্জি থাকে তাদের সকল ধরনের যে খাবারগুলোতে তারা প্রবলেম ফেস করে সেই খাবারগুলো অ্যাকচুয়ালি বাদ পরিহার দিয়ে দিতে করাটাই হবে, better ওনাদেরকে। কারণ এটা কোনো ওয়ে নাই যে আপনি ওটাও নিবেন সেই সাথে হচ্ছে আপনার অ্যালার্জি প্রবলেমটাও হবে না, এটা আসলে খুব কম রেয়ার। তবে একটা যেটা যে ওনার যদি যে মাছে বা যে মাংসের সমস্যা হচ্ছে, প্রোটিন সোর্স হিসেবে কিন্তু দুধ আছে, ডাল আছে, বা আমরা পোলট্রি প্রোটিনগুলো নিতে পারি। ওনার ভেজিটেবলের মধ্যে যেগুলোতে ওনার প্রবলেম হয়, অ্যালার্জেটিক প্রবলেম হয়, তো সেটা আমরা ফ্রুটস থেকে বা সালাদ থেকে সেটার কভার করতে পারি। এইভাবে অল্টারনেট বা মানে বিকল্প খাদ্য বা ফুড এক্সচেঞ্জ লিস্টের মাধ্যমে কিন্তু উনি এটা রিকভারি করে ফেলতে পারেন, বাট যেগুলোতে ওনার প্রবলেম হচ্ছে উনি ওগুলো অ্যাভয়েড করবেন। এক্স্যাক্টলি। সো আমরা তার আগে কথা বলছিলাম যে ফ্যাটি লিভার নিয়ে। ফ্যাটি লিভারে আপনি বললেন অনেক কিছুই, কিন্তু আরেকটা জিনিস জানতে চাই যে ফ্যাটি লিভার যে টার্মটা, সেখানে আসলে বোঝাই যাচ্ছে তার ফ্যাট ইনটেকটাকে কি একদমই কমিয়ে ফেলতে হবে, নাকি একটু হলেও তার মানে ডেইলি যে আমরা জানি যে আমাদের কিন্তু লিপিডটাও আমাদের বডির জন্য জি। খুবই দরকারি একটা জিনিস। এই প্রশ্নটা করেছে অনেকেই, এই প্রশ্নটা করে আমাকে যে ফ্যাটি লিভার হয়েছে তার ডায়েট চার্ট থেকে সকল ধরনের ফ্যাট তাকে আসলে সরিয়ে ফেলতে হবে। এটা একটি ভ্রান্ত ধারণা যে ফ্যাটি লিভার হলেই যে সাধারণত ফ্যাট বাদ দিয়ে দিতে হবে, এই কথাটাই ভ্রান্ত ধারণা। কেননা আমাদের বডিতে যে ফ্যাট সলিবল ভিটামিনগুলো রয়েছে, ভিটামিন এ, ডি, ই, কে, এই 4টা ভিটামিন কিন্তু বডিতে যদি আমার ডেইলি ফুড ইনটেকের মধ্যে ফ্যাট না থাকে তাহলে কিন্তু আমাদের বডিতে অ্যাবজর্ব হবে না। রাইট। এটা একটা বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে ফ্যাটের বডিতে অবশ্যই কাজ আছে, কারণ এটা থেকে আমরা হিউজ পরিমাণ এনার্জি পাচ্ছি। বডি টেম্পারেচার, তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য কিন্তু আমাদের ফ্যাটের দরকার হচ্ছে। তো ফ্যাট কোনগুলা নিবে আর কোনগুলা কাট ডাউন করবে, এটা হচ্ছে মেন বিষয়। যে ফ্যাটের মধ্যে আমরা হেলদি ফ্যাট যেগুলো আমরা সাধারণত ফিশ বা মাছ জাতীয় ফ্যাট, যে মাছ থেকে যে ফ্যাটগুলো পাই সেগুলো নিতে পারি। যেগুলো আমরা নাটস বা সিড থেকে পাই, যেগুলো ওমেগা 3 বা ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডস কন্টেইন করে, সেটার মধ্যে বিভিন্ন নাটস হতে পারে আমাদের দেশীয় চীনা বাদামের সাথে কাঠবাদাম বা মিক্সড নাটস হতে পারে। এছাড়া তিসি, মিষ্টি কুমড়ার বিচি, দেখেন আমরা বাসায় যখন সবজির প্রিপারেশন নেই, মিষ্টি কুমড়া কিন্তু ইউজ করি, বিচিটা কিন্তু ফেলে দিই। সাধারণত সচরাচর এরকম হয়। যারা একমাত্র খুব সচেতন তারা হয়তো সেটা ইউটিলাইজ করে, তার ফ্যামিলি মেম্বাররা সেটা হয়তো ইনটেক করে। তো এই ধরনের যে আমাদের দেশীয় খাবারগুলো রয়েছে, দেশীয় সিডসগুলো রয়েছে, সেগুলো যদি আমরা আমাদের খাদ্য তালিকায় রেগুলার ইনক্লুড করতে পারি, তাহলে কিন্তু আমরা গুড ফ্যাটগুলো কনজিউম করলাম। ব্যাড ফ্যাটের মধ্যে যেটা থেকে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলবো যে ট্রান্স ফ্যাট কন্টেনিং ফুড, যেমন ফাস্ট ফুড হতে পারে, বেকারি ফুড হতে পারে, এ জাতীয় খাবারগুলো কিন্তু হিউজ পরিমাণ ট্রান্স ফ্যাট ইনক্লুড করে। তো এই জাতীয় আমাদের ফ্যাটগুলোকে বাদ দিতে হবে। প্লাস রেড মিট থেকে আমরা যে ফ্যাটগুলো কন্টেইন করি বা অর্গান মিট থেকে যে ফ্যাটগুলো কন্টেইন করি, এগুলো সচরাচর আমাদেরকে একটু অ্যাভয়েড করতে হবে। এবং হচ্ছে ফ্যাট কতটুকু নিবে এটা ডিপেন্ড করবে যে তার আসলে কারেন্ট বডি ওয়েট কী, সেটা অনুযায়ী উনি যে ব্যালেন্স ডায়েট মেনটেন করবে, সেটাই ফ্যাটের পোর্শন একজন বিশেষজ্ঞ বা একজন পুষ্টিবিদ আসলে কিভাবে ব্যালেন্স করে দিচ্ছেন তার ফুল মিলে, সেটার উপরে ডিপেন্ড করে তার ফ্যাট কনজাম্পশনটা। এক্স্যাক্টলি। আর আরেকটা জিনিস দেখা যাচ্ছে এখন এই প্রজন্মের সবার মাঝে, যেটা খুব পপুলার, যে যে কোনো সমস্যা অ্যাকচুয়ালি আমি দেখি যে ডাক্তারিও করে ফেলছে মানুষ ইন্টারনেটে সার্চ করে। তো এইটা আসলে আমি বলবো যে কতটুকু ভয়ঙ্কর হতে পারে সেটা কিন্তু ডায়েটের ক্ষেত্রে অনেকে ডায়েট চার্ট ফলো করছে ইন্টারনেট থেকে, বা সেই অনুযায়ী আসলে নিজের ওয়েট রিডাকশনের জন্য অনেকগুলো মানে আমি বলবো যে থিওরি অ্যাপ্লাই করছে। সেই বিষয়ে আপনার অভিমত কি? এটা হচ্ছে বিগত প্রায় 2-3 বছর ধরে আমরা এরকম সিচুয়েশনটা দেখছি। নট ইভেন দ্যাট, যে আমরা পেশেন্ট পাচ্ছি, আপনি নিজেও দেখবেন যে আপনার চারপাশের আপনার কোনো ফ্রেন্ড সার্কেল হোক, আপনার ফ্যামিলি মেম্বার হোক, আপনার কাজিন হোক, কেউ না কেউ কিন্তু এই কাজটা করছে। প্রথমেই যেটা আমি প্রোগ্রামের শুরুতে বলেছিলাম, ডায়েট ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইউনিক। আপনার জন্য যে ডায়েটটা সেটা কিন্তু আমার জন্য না। তো আর একটা যেটা ব্যাপার, যে আমরা যখন ইন্টারনেট দেখে ডায়েটটাকে খুব ইজিলি আমরা মানে ট্রাই করি, কী কারণে, যে এটা একদিন খেলেই কিন্তু আমার ক্ষতির দিকটা আমি বুঝতে পারতেছি না। সেটা কিন্তু আবার আপনি যখন একটা মেডিসিনের ক্ষেত্রে দেখেন, আপনি কিন্তু মেডিসিনের বিষয়টা, আপনি যখন মেডিসিন ইনটেক করবেন, আপনি কিন্তু কখনো ইন্টারনেট দেখে এই সাহসটা কিন্তু সাধারণত কেউ করে না যে এটা সাইড ইফেক্ট কী হতে পারে বা না হতে পারে। কিন্তু ডায়েটটা সবার কাছে এত বেশি ইজি গোয়িং লাগে যে এটা তো আসলে একদিনে করলে হবে না, আচ্ছা ঠিক আছে আমি করে দেখি, যার ফলশ্রুতিতে
আমরা এখন এমন কিছু হেলথ ইস্যুসগুলো আসছে, নেগেটিভ ইস্যুসগুলো, যেমন আমি বলি যে সরি ফর ইন্টারাপশন, আরেকটি ফোন চলে এসেছে, ফোনটা sure. নিতে চাই। হ্যালো, হ্যালো, জি কে বলছেন? আমি আবু তাহের বলছি, বসুন্ধরা থেকে বলছি, ঢাকা। জি বলুন। যে আমার একটা প্রশ্ন ডায়েটিশিয়ান ম্যাডামের কাছে, যে আমার ফ্যামিলি মেম্বার একজন সম্প্রতি গর্ভজাত স্টোন অপারেশন হয়েছে, তার খাদ্য পরিপাকতন্ত্রে একটু সমস্যা হচ্ছে, কি ধরনের খাদ্য খেলে তার জন্য সুবিধা হবে একটু বললে ভালো হয়। থ্যাংক ইউ। তার অ্যাকচুয়ালি গলস্টোন অপারেশন হয়েছে, এখন কি ধরনের খাবার খাবে? আচ্ছা, সাধারণত গলস্টোন রিমুভ হলে পারে, যেটা আমরা সবাই জানি যে আমাদের গলব্লাডারে একটা ইম্পর্টেন্ট কাজ থাকে যে বাইল অ্যাসিডগুলা বা বাইল সল্টগুলা নিঃসরণ করা। তো যেহেতু তার সেটা রিমুভ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু বাইল সল্টের একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ফ্যাট ডাইজেশনে হেল্প করা। Right. তো সেক্ষেত্রে তাকে কিন্তু ফ্যাট কনজাম্পশনের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে, যে অতিরিক্ত তৈলাক্ত জাতীয় খাবার বা ভাজা পোড়া খাবার, ডিপ ফ্রাই ফুড, ইভেন দো আমি যেটা বললাম যে ফাস্ট ফুড বা আউটসাইডের ফুড যেগুলো আমরা ইনটেক করি, এগুলো যথাসম্ভব পরিহার করা। কারণ কেননা এই অতিরিক্ত ফ্যাট কনজাম্পশনের জন্য কিন্তু তার বডিতে ফ্যাট ডাইজেশনের জন্য যে ইম্পর্টেন্ট অ্যাসিডগুলো দরকার, বাইল অ্যাসিড, সেটার কিন্তু অনুপস্থিতি থাকছে। তো Right. এই সময় যদি উনি এই ধরনের ফুড ইনটেক করে থাকে, তাহলে কিন্তু ওনার গ্যাস, ব্লটিং, অ্যাবডোমিনাল পেন, এই সমস্যাগুলো কিন্তু থাকবে। তো এই খাবারগুলো ওনাকে অবশ্যই পরিহার করতে হবে। এক্স্যাক্টলি। আর আমরা ইন্টারনেট দেখে ডায়েট চার্ট নিয়ে কথা বলছিলাম, ফলো করা নিয়ে, সেটা নিয়ে কথা বলবো একটু ডিটেলসে আরেকটা ব্রেক থেকে ফিরে এসে। দর্শক নিচ্ছে আরও একটা বিরতি, ফিরে আসবো একটু পরে। আমাদের সাথে ছিলেন, আশা করবো সাথে থাকবেন। প্রিয় দর্শক, আজকের আলী হাসপাতাল স্বাস্থ্য কথায় আমরা কথা বলছিলাম স্বাস্থ্য সুরক্ষা, ডায়েটের ভূমিকা, এবং আমাদেরকে পরামর্শ দিচ্ছিলেন শায়লা সাবরিন। সেখানে চলে যাচ্ছি। ওয়েল, আমরা কথা বলছিলাম যে ইন্টারনেট দেখে যে ডায়েট চার্ট ফলো করা, সেই বিষয়টা নিয়ে আপনি আরও ইন ডিটেলস কথা বলছিলেন, সেই জায়গায় ফিরে আসি। আচ্ছা, সেটা হচ্ছে যে ইন্টারনেট দেখে আমরা রিসেন্টলি যে ডায়েটটা সবাই ফলো করছে, যেটা ওয়ার্ল্ড ওয়াইড খুবই পপুলার, কিটো ডায়েট। কিটো ডায়েট, তো সেটা নিয়ে সেটার উদাহরণ দিয়ে আমি বলি, নট অনলি কিটো ডায়েট, আরও অনেকগুলো ডায়েট রয়েছে ওয়েট রিডাকশনের জন্য। তো সেক্ষেত্রে হচ্ছে সে ডায়েট আসলে তার জন্য প্রযোজ্য কিনা, এটা আগে প্রথমে বুঝতে হবে। আর একটা যেটা ব্যাপার, যে ইন্টারনেটে যে ইনফরমেশনটা দেয়া থাকে, সেটা আসলে যিনি ফলো করছেন ওনার জন্য প্রযোজ্য কিনা, সেটাও বুঝতে হবে। তো ইন্টারনেট থেকে যখন একজন সেই ডায়েট যেটাই হোক না কেন, ওয়েট রিডাকশনের জন্য বা যে কারণে সেটা ফলো করছেন, সেটা ফলো করতে যে ফলশ্রুতিতে আমরা প্রবলেমগুলো পাই, সেটা হচ্ছে কোনো না কোনো স্পেশাল কোনো নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সিস হতে পারে। যেমন অনেক সময় দেখি যে অনেক লো হিমোগ্লোবিন নিয়ে পেশেন্ট আসছে, আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে। আর একটা যেটা ব্যাপার, যে সবচেয়ে যেটা বড় কথা, সেটা হচ্ছে যে ডিসলিপিডেমিয়ার প্রবলেমটা কিন্তু ডেভেলপ করে, যার দেখা যায় যে আগে কখনো লিপিড প্রোফাইল ইমব্যালেন্স ছিল না। আমরা যখন পেশেন্ট কাউন্সিলিংয়ে থাকি, তখন পেশেন্টের কাছে কিন্তু তার প্রিভিয়াস ডায়েটের হিস্ট্রিটা অনেক ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। কেননা সাইকোলজিক্যালি আমি যখন তাকে ট্রিট করতে যাব, তার প্রিভিয়াস হিস্ট্রি আমার জানাটা খুবই ইম্পর্টেন্ট, কেননা সেটার উপর বেস করেই কিন্তু আমাকে তাকে কাউন্সিলিংটা করতে হবে। তো যারা এই ধরনের ডায়েট মেনটেন করে, তাদের ক্ষেত্রে যখন আমরা কিছু ব্লাডের প্যারামিটার চেক করতে যাই, তখন দেখা যায় যে তাদের লিপিড প্রোফাইল ইমব্যালেন্স, তাদের লিভার এনজাইমগুলোও ইমব্যালেন্স, এই ধরনের কিছু প্রবলেম থাকে। তো এই ক্ষেত্রে যেটা হয় যে এই প্রবলেমগুলো নিয়ে যখন পেশেন্ট আসে, এর পাশাপাশি কিন্তু হেয়ার ফল, হঠাৎ করে তার কাজ করতে স্কিন রাফ হয়ে যাওয়া, স্কিনের গ্লো নষ্ট হয়ে যাওয়া, আর একটা যেটা যে কাজ করতে যে সে কোনো এনার্জি পায় না, সব সময় টায়ার্ড একটা ফিলিংস তার কাজ করে। তারপরে আর একটা যেটা ইদানিং পাচ্ছি, যে হঠাৎ করে কিন্তু সে ভুলে যায়, খিটখিটে মেজাজের হয়ে যায়। তো সব কিছু মিলে একটা লং টাইম ধরে কিন্তু তার এই ডেফিসিয়েন্সিসগুলো বডিতে হতে থাকে। কারণ আপনি যদি কিটো ডায়েটটা মেনটেন করেন, তো আপনি স্পেশাল একটা নিউট্রিয়েন্ট বাদ দিয়ে দিবেন, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। এটা সাধারণত বাদ দিতে বলা রিসেন্টলি হচ্ছে, কিন্তু এটার একটা রেশিও আছে কিটো ডায়েট মেনটেন করতে গেলে, 1:4 কার্বোহাইড্রেট এবং ফ্যাটের রেশিওটা। কিন্তু সাধারণত যেটা হয় যে আসলে ইন্টারনেটের ডায়েটটাকেও কিন্তু যারা ফলো করে, তারা নিজেদের মতো করে নিজেদের মতো করে মডিফাই করে ফলো করে। এর পাশাপাশি যেটা করে, সেটা হচ্ছে যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে না। তো আলটিমেটলি ওয়েট তার রিডাকশন হয় ঠিকই, কিন্তু তার বিভিন্ন প্রবলেমগুলো কিন্তু অ্যারাইজ করে। কেননা বডিতে প্রত্যেকটা নিউট্রিয়েন্টের, আমি যদি বলি মাইক্রো ম্যাক্রো,
প্রত্যেকটা নিউট্রিয়েন্টের ইন্ডিভিজুয়ালি কিন্তু কাজ আছে। সাধারণত আমরা বডি এনার্জিটা পাই কিন্তু কার্বোহাইড্রেটের সোর্স থেকে, যেটা আমরা গ্লুকোজ হিসেবে আমাদের বডিতে এনার্জি দেয়। কিটো ডায়েটের ক্ষেত্রে যেটা হয় যে আমরা এখানে কিটোন বডিটাকে ইউজ করতেছি এনার্জি হিসেবে। তো যখন দেখা যায় যে এই জন্য কিন্তু আমাদের ফ্যাট সেলগুলো ভাঙছে এবং ওয়েট রিডাকশন হচ্ছে। ওয়েট রিডাকশনটা আমাদের কাছে খুব ক্যাচি লাগছে, কারণ আমার টার্গেট হচ্ছে ওয়েট রিডাকশন করা, কিন্তু আমি কতটা হেলদি ওয়েতে ওয়েট রিডাকশন করছি এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমি ওয়েট রিডাকশন করতে যে যদি আমি আমার ফিজিক্যাল অন্যান্য কন্ডিশনগুলোকে কমপ্লিকেটেড করে ফেলি, তাহলে আমি বলবো যে ওই ওয়েট রিডাকশনটা আসলে ফ্রুটফুল কিছু তার জন্য হবে না, কারণ তাকে আবার আমাকে শুরু থেকে শুরু করতে হবে। দ্যাট মিনস আমাকে তাকে ওয়েট রিডাকশনের প্ল্যানে নিতে গেলে তার প্রিভিয়াস হিস্ট্রিগুলোকে সব কিছুকেই বাদ দিয়ে তার কারেন্ট সিচুয়েশন নিয়ে আগে আমাকে কাজ করতে হবে, দেন তাকে আমাকে হেলদি ওয়েতে তাকে ওয়েট রিডাকশনে যেতে হবে। এই জন্য ইন্টারনেট থেকে আসলে হেলদি ওয়েতে তার কিটো ডায়েটটাও সে কিভাবে মেনটেন করতে পারে সেই বিষয়ে আমি কথা বলতে চাই বা প্রশ্নটা করতে চাই। তার আগে আরেকটা ফোন এসেছে, ফোনটা নিতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার প্রশ্ন হচ্ছে, আমি কথা বলছি অসিত চক্রবর্তী, মানে আমার মায়ের বয়স 70 বছর, 70 থেকে 72 হবে আর কি, 70 বছর। আমার মার ডায়াবেটিক আছে, আমার মার মাথা গরম থাকে, অনেক সময় পা জ্বলে যায়। কি ধরনের খাদ্য খানা দিতে পারি আর কিভাবে তার পরিচর্যা করতে হবে, যে বিষয়টা আমি জানতে চাই। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এত সুন্দর অনুষ্ঠান করার জন্য। আমার শুক্রিয়া। থ্যাংক ইউ আপনাকে আপনার প্রশ্নের জন্য। ওনার মার হচ্ছে ডায়াবেটিস এবং সেই জন্য আসলে খাবারের প্ল্যানটা জানতে চাচ্ছিলেন তিনি। আচ্ছা, ওনার মায়ের বয়স বলছে 70 বছর, এবং আরেকটা ইনফরমেশন আমি যেটা জানতে পারিনি যে ওনার মা কি ইনসুলিন ডিপেন্ডেন্ট না নন ইনসুলিন ডিপেন্ডেন্ট। তারপরও আমি যেহেতু ডায়াবেটিস পেশেন্ট একটা গাইডলাইনের কথা ওনাকে বলছি, সেটা হচ্ছে যে সাধারণত আরেকটা বিষয় যে ওনার হাইপারটেনশন আছে কিনা বা আদার কোনো কোমরবিডিটিস যেমন কিডনি ডিজিজ আছে কিনা এই বিষয়টা একটু জানা দরকার ছিল। তো মেইন যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আমরা ডায়াবেটিক ডায়েটে আসলে শুধু আমরা মডিফাই করি মোটামুটি কার্বোহাইড্রেটটা আমরা সাধারণত যেটা খাই সিম্পল কার্বোহাইড্রেটটা অ্যাভয়েড করে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, অর্থাৎ কার্বোহাইড্রেট আমি যেটা নিব সেটা আমার ফাইবার কন্টেনিং কার্বোহাইড্রেট হতে পারে। সেটার মধ্যে আমি যদি আমাদের সিরিয়ালের কথা বলি তো তার মধ্যে আসবে আমাদের লাল আটার রুটি হতে পারে, লাল চাল হতে পারে, বা যে কোনো শস্য দানা যেগুলো আমরা ইউজ করি সেগুলো ফাইবার কন্টেনিং যদি আমরা ইনক্লুড করতে পারি আমাদের খাদ্য তালিকায়, তাহলে কিন্তু ব্লাড সুগার নিয়ন্ত্রণ করাটা অনেক সহজ হয়ে যায়। এর পাশাপাশি আর একটা মেইনলি যেটা ব্যাপার সেটা হচ্ছে হাঁটা বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি। ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে সবসময় 3D আমরা মেনটেন করতে পারি, ডায়েট, ড্রাগ, ডিসিপ্লিন। তো এই তিনটার মধ্যে ডিসিপ্লিন লাইফের মধ্যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা যদি উনি রেগুলার ইনক্লুড করে তাহলে পারে খুবই ভালো হয়। আর একটা যেটা যে বাসায় যদি উনি একটু ব্লাড সুগারটা মনিটরিং করে যে আসলে ওনার ব্লাড সুগারের কী কন্ডিশন, সে ওয়াইজ ওনাকে অবশ্যই 2-3 মাস পর পর একজন পুষ্টিবিদের সাথে পরামর্শ নিয়ে, যেহেতু 70 ইয়ার্স ওল্ড বলছেন, দ্যাট মিনস আমি বলবো যে এটা জেরিয়াট্রিক এজের দিকে উনি যাচ্ছেন। তো এই সময় কিছু নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সিও থাকে, অ্যাবজর্পশনেও একটু স্লো হয়। তো সেক্ষেত্রে ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় খাবার যেমন শাকসবজি, ফলমূল এই জাতীয় খাবারও কিন্তু ওনার খাদ্য তালিকায় থাকা উচিত। এবং এর পাশাপাশি অবশ্যই একজন এন্ডোক্রাইনোলজিস্ট এবং একজন পুষ্টিবিদের শরণাপন্ন হয়ে উনি ওনার মায়ের জন্য প্ল্যানটা করে নিতে পারলে ভালো হয়। আমরা একদম অনুষ্ঠান শেষ পর্যায়ে জাস্ট সবার উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন। আচ্ছা, সেটা হচ্ছে যে ডায়েট বিষয়ে আজকে আমাদের মেইন প্রোগ্রামটা ছিল। তো আমি শুরুতেই বলেছি যে ডায়েটের ইম্পর্টেন্সটা কী। পরিবারের সবাইকে যদি সুস্থ থাকতে হয় তাহলে কিন্তু পরিবারের যিনি ফিমেল তাকে ফিট থাকাটা সবচেয়ে বেশি দরকার, যেটা আমাদের কালচারে আসলে সেটা হচ্ছে সবচেয়ে একটা নেগলেক্টিং একটা ব্যাপার। তো একজন ফিমেল যদি পরিবারের যিনি মেইন ফিমেল উনি যদি তার শারীরিক বিষয় অর্থাৎ তার খাদ্যাভ্যাস এবং আদার যে ফিজিক্যাল কন্ডিশনগুলো আছে এই বিষয়ে যদি একটু অ্যাওয়ার হন তাহলে বাকি ফ্যামিলির সবার জন্যই কিন্তু উনি টেক কেয়ার করতে পারবেন। এর পাশাপাশি সময়ের সাথে সাথে আমরা অনেক কিছুই পরিবর্তন দেখছি, কারণ আমরা কখনো কোভিডের সাথে পরিচিত ছিলাম না, আমরা সেই সিচুয়েশনটাও অলমোস্ট ওভারকাম করছি। এখন আবার ডেঙ্গুর একটা সিচুয়েশন আসছে। তো সবার ক্ষেত্রে একটাই আমার উদ্দেশ্য টেক হোম মেসেজ থাকবে, সেটা হচ্ছে যে সবসময় ব্যালেন্স ডায়েটটা আপনার পরিবারের সবার জন্য এবং নিজের জন্য আপনি প্রেফার করেন, যেটা আপনার জন্য ইন্ডিভিজুয়াল এবং ইউনিক
সেটা সবসময় আপনার পজিটিভ দিকেই আসলে হেলথ ইস্যুটাকে নিয়ে যাবে। কখনো এমন কোনো ডায়েট আপনি মেনটেন করেন না বা ফুড হ্যাবিট আর লাইফস্টাইলটাকে এমনভাবে কমপ্লিকেটেড করে না যেটা নেগেটিভ হেলথ ইস্যুসগুলা ক্রিয়েট তৈরি করে। করে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর ধন্যবাদ করে আপনাকে। এক্সপ্লেইন করেছেন। ধন্যবাদ প্রিয় দেশ দর্শক, টিভিকেও। হ্যাঁ প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা যেটা জানলাম যে আমাদের আসলে ব্যালেন্সড ডায়েটটা খুবই ইম্পর্টেন্ট, আর সুস্থ থাকতে হলে আমাদের অবশ্যই সঠিক ডায়েট প্ল্যান থাকতে হবে প্রত্যেকের ডায়েট চার্টে। সো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে নেক্সট উইকে। আল্লাহ হাফেজ।